এমন একটা সময়ে যখন আমেরিকার ভেতরে নাগরিকত্ব নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে, তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চিঠি শেয়ার করেন। আর সেই চিঠিটাই এখন নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ এই চিঠিতে তিনি শুধু একটা নীতির কথা বলেননি, বরং এমন কিছু ভাষা ব্যবহার করেছেন যেটা ভারত আর চীনের মতো দেশের মানুষকে সরাসরি অপমান করে। চিঠির মূল বিষয় ছিল বার্থ রাইট সিটিজেনশিপ। খুব সহজ করে বললে, আমেরিকায় যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক হয়ে যায়। এই নিয়মটা বহুদিন ধরে চলছে, কিন্তু ট্রাম্প মনে করেন এই নিয়মের সুযোগ নিয়ে অনেক বিদেশি মানুষ শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় যায়। এরপর সেই বাচ্চার মাধ্যমে তারা পুরো পরিবারকে আমেরিকায় নিয়ে আসে। এই বিষয়টা বোঝাতে গিয়েই তিনি এমন একটা লাইন লিখেছেন যা নিয়ে এটো বিতর্ক। হে বেবি, come become an instant citizen, then bring the entire family in from China and India and some other hellhole on the planet. মানে পৃথিবীর কোনো নরক থেকে, চীন, ভারত বা অন্য কোথাও থেকে এসে নাগরিক হয়ে যাও। এখানে চীন আর ভারতের নামের পাশে হেলহোল শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা খুবই অপমানজনক। চিঠির একদম উপরে তিনি আরেকটা শব্দ ব্যবহার করেন, ওয়েলকাম টু দ্য স্যাভেজ নেশন। এই স্যাভেজ শব্দটা সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহার হয় যেটা অসভ্য বা বর্বর ধরনের। অনেকেই বলছেন এটা শুধু একটা শব্দ নয়, এর পেছনে একটা বড় রাজনৈতিক ভাবনা আছে। ট্রাম্প এই চিঠিতে বারবার বলার চেষ্টা করেছেন, বার্থ রাইট নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আদালত নয়, জনগণের ভোটে হওয়া উচিত। তার দাবি, আমেরিকার মানুষ নিজেরাই ঠিক করবে কে নাগরিক হবে আর কে হবে না। এই পুরো বিষয়টার পেছনে একটা বড় বাস্তবতা আছে। অনেক ভারতীয় পরিবার সত্যি এমন করে, গর্ভাবস্থায় আমেরিকায় যায় যাতে বাচ্চা জন্ম নিলে সে নাগরিকত্ব পায়। পরে সেই বাচ্চার কারণে বাবা মারাও সেখানে থাকার সুযোগ পায়। এই ঘটনাকে অনেকেই বার্থ ট্যুরিজম বলে। ট্রাম্প মনে করেন এই ট্রেন্ডের জন্য আসল আমেরিকানরা পিছিয়ে পড়ছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। উদাহরণ হিসেবে যদি ক্যালিফোর্নিয়ার কথা বলি, ক্যালিফোর্নিয়ায় অনেক বড় বড় টেক কোম্পানি আছে যেখানে প্রচুর ভারতীয় আর চীনা ইঞ্জিনিয়ার কাজ করছে, কারণ তারা খুব মেধাবী, কঠোর পরিশ্রমী এবং ভালো দক্ষতা নিয়ে আসে। ফলে অনেক সময় স্থানীয় আমেরিকানরা সেই চাকরি পাচ্ছে না। এটা নিয়ে সেখানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। ট্রাম্প এই অসন্তোষকেই রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান। তিনি আগেও বলেছিলেন এই আইন বদলে দেবেন, যাতে শুধু জন্ম হলেই নাগরিকত্ব না পাওয়া যায়। কিন্তু এখানে একটা বড় বাধা আছে। আমেরিকার সংবিধানের 14তম সংশোধনী, যেটা 1868 থেকে চালু, সেখানে স্পষ্ট বলা আছে আমেরিকায় জন্ম নিলে নাগরিকত্ব পাওয়া যাবে। তাই এই নিয়ম বদলানো এত সহজ নয়। আদালতেও এই নিয়ে লড়াই চলছে। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে আমেরিকার ভেতরেও অনেক বিরোধিতা হয়েছে। প্রায় 20টি রাজ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। ছোট আদালত থেকে শুরু করে বড় আদালত, সব জায়গায় এই বিষয়টা নিয়ে টানাপোড়েন চলছে। এখন বিষয়টা সুপ্রিম কোর্টে আছে। এই সময়েই ট্রাম্প এই চিঠিটা শেয়ার করেন। অনেকের মতে এটা একটা কৌশল। তিনি চাইছেন দেশ আর বিশ্বের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে, যাতে সবাই বুঝতে পারে তিনি ঠিক কী চান। এই স্যাভেজ নেশন কথাটার পেছনে আরেকজনের নামও উঠে আসে, মাইকেল স্যাভেজ। তিনি একজন রেডিও হোস্ট এবং রাজনৈতিক মন্তব্যকারী। তার নিজের একটা শো আছে, দ্য স্যাভেজ শো। তিনি অনেক দিন ধরেই বার্থ ট্যুরিজমের বিরুদ্ধে কথা বলছেন। তার চিন্তাধারা খুবই কঠোর। তিনি মনে করেন আমেরিকা শুধু আমেরিকানদের জন্য হওয়া উচিত। অনেকে বলেন ট্রাম্পের অনেক আইডিয়া এই মাইকেল স্যাভেজের চিন্তা থেকে প্রভাবিত, কারণ দুজনের বক্তব্যে অনেক মিল দেখা যায়, বিশেষ করে সীমান্ত, সংস্কৃতি আর নাগরিকত্ব নিয়ে। এদিকে ভারতের রাজনৈতিক মহলেও এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। অনেক নেতা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেছেন। কেউ বলেছেন 140 কোটির ভারতকে নরক বলা যায় না। কেউ আবার ভারতের সরকারের দিকে প্রশ্ন তুলেছেন কেন এই বিষয়ে জোরালো প্রতিবাদ করা হচ্ছে না। ভারতের বিদেশ মন্ত্রণালয় অবশ্য খুব সংযত প্রতিক্রিয়া দিয়েছে। তারা শুধু বলেছে তারা রিপোর্ট দেখেছে, এর বেশি কিছু বলার নেই। মানে সরাসরি কোনো বড় মন্তব্য তারা করেনি। অন্যদিকে ইরান এই বিষয়টা নিয়ে বেশ সরব হয়েছে। তারা বলেছে এটা ট্রাম্পের পুরনো কৌশল, দেশগুলোকে ভাগ করে দেওয়া, একে অপরের বিরুদ্ধে লাগানো। তারা আরও বলেছে ভারত আর চীনের মতো পুরনো সভ্যতাকে নরক বলা আসলে মানসিক দেউলিয়াপনার প্রমাণ। এই পুরো ঘটনায় একটা বড় প্রশ্ন সামনে আসে, ভারত কি করবে? অনেকেই বলছে অন্তত কূটনৈতিকভাবে একটা শক্ত প্রতিবাদ জানানো উচিত ছিল। শেষে একটা বিষয় অনেকেই তুলে ধরছে, একসময় ভারতকে সোনার চিরাই বলা হতো, কিন্তু আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্য দেশ ভারতের সম্পর্কে এমন ভাষা ব্যবহার করার সাহস পাচ্ছে। এর পেছনে একটা বড় কারণ হিসেবে বলা হচ্ছে ভারতের অনেক মেধাবী মানুষ বিদেশে চলে যাচ্ছে।
যারা বাইরে যাচ্ছে তারা সেখানে সাফল্য পাচ্ছে, কিন্তু দেশের ভেতরে সেই মেধার ঘাটতি তৈরি হচ্ছে, ফলে দেশের উন্নয়নের গতি কিছুটা হলেও প্রভাবিত হচ্ছে। অন্যদিকে চীনের সীমান্ত ঘিরে নতুন করে বড় সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে। আর এই খবরটা শুনলে সত্যিই একটু চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ এখানে শুধু একটা দেশ কি করছে সেটা নয়, বরং আশেপাশের ছোট দেশগুলো কিভাবে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে সেটাও খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই তুলনায় ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাও চোখে পড়ে। রিপোর্ট অনুযায়ী ভিয়েতনাম এখন রাশিয়ার তৈরি আধুনিক স্টেলথ যুদ্ধবিমান Su-57 কেনার জন্য সিরিয়াসভাবে এগোচ্ছে। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, 2030 সালের মধ্যেই এই বিমানগুলো নিজেদের বিমান বাহিনীতে নিয়ে আসা এবং প্রয়োজনে চীনের সীমান্তের কাছে মোতায়েন করা। মানে শুধু কেনার পরিকল্পনা নয়, তারা ইতিমধ্যেই পুরো বিষয়টাকে টাইমলাইনের মধ্যে নিয়ে এসেছে। 4-5 বছরের মধ্যে তারা এই ডিল শেষ করে ডেলিভারি নিয়ে অপারেশনাল করে ফেলতে চায়। শোনা যাচ্ছে ভিয়েতনাম প্রায় 14 থেকে 24টি Su-57 কিনতে পারে। সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় নয়, কিন্তু এখানে আসল বিষয়টা সংখ্যা নয়, উদ্দেশ্য। কারণ একটা ছোট দেশ যার বাজেট সীমিত, সেও বুঝে গেছে যে ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির উপর ভিত্তি করে, আর সেই প্রযুক্তির মধ্যে স্টেলথ সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠছে। তাই তারা যতটা পারছে নিজেদের সেই ক্ষমতা তৈরি করতে চাইছে। ভিয়েতনামের এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। তাদের মনে একটা স্পষ্ট ধারণা আছে, চীনের সঙ্গে ভবিষ্যতে কোনো না কোনো ধরনের সংঘর্ষ হতে পারে, সেটা সরাসরি যুদ্ধ হোক বা সীমান্তে চাপ সৃষ্টি হোক বা আবার কোনো তৃতীয় দেশের মাধ্যমে সমস্যা তৈরি হোক। ইতিহাসে 1980-র দশকে চীন ও ভিয়েতনামের মধ্যে সংঘর্ষ হয়েছিল, আর সেই অভিজ্ঞতা থেকেই তারা জানে পরিস্থিতি কখন কোন দিকে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিয়েতনাম বুঝে গেছে যে তারা কখনোই চীনের মতো শত শত স্টেলথ বিমান কিনতে পারবে না। চীনের মতো বড় অর্থনীতি বা উৎপাদন ক্ষমতা তাদের নেই, কিন্তু তাই বলে তারা একেবারেই কিছু করবে না এমনটা নয়। তারা কম সংখ্যায় হলেও এমন কিছু শক্তি তৈরি করতে চায় যা অন্তত প্রতিরোধ গড়ে তুলতে পারে। অর্থাৎ যদি বড় সংঘর্ষ হয় তাহলে একেবারে অসহায় হয়ে না পড়ে। এখন যদি চীনের দিকে তাকানো যায় তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। চীন ইতিমধ্যেই স্টেলথ প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে। তাদের কাছে এখন কয়েকশ J-20 এবং J-35 যুদ্ধবিমান আছে, এবং তারা এই সংখ্যাটা দ্রুত বাড়ানোর পরিকল্পনা করছে। 2035 সালের মধ্যে তারা প্রায় 1000 স্টেলথ বিমান তাদের বাহিনীতে যোগ করতে চায়। মানে ভবিষ্যতের আকাশ যুদ্ধের জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এই জায়গায় এসে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে, ভারত কি করছে? কারণ ভারতের কাছে এখনও পর্যন্ত কার্যকর স্টেলথ যুদ্ধবিমান নেই। কিছু প্রজেক্ট চলছে, কিছু পরিকল্পনা আছে, কিন্তু বাস্তবে আকাশে উড়তে পারে এমন স্টেলথ ফাইটার এখনও নেই। এমনকি সাধারণ নন স্টেলথ যুদ্ধবিমানের সংখ্যাও খুব বেশি নয়, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। আরেকটা বড় বিষয় হল, শুধু চীনই নয়, তার মিত্র দেশগুলোর কাছেও এই প্রযুক্তি চলে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে চীনের একটি বড় চুক্তি হয়েছে, যেখানে বলা হচ্ছে 2028-29-এর মধ্যে পাকিস্তানও J-35 স্টেলথ বিমান পেতে পারে। মানে খুব বেশি দেরি নেই। এমন একটা সময় আসতে চলেছে যখন ভারতের দুই দিকেই স্টেলথ প্রযুক্তি থাকবে। তখন প্রশ্নটা আরও কঠিন হয়ে যায়, ভারত কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে? আজ যে বিমানগুলো ভারতের কাছে আছে, যেমন রাফাল, সেগুলো অত্যন্ত আধুনিক হলেও স্টেলথ নয়। আর ভবিষ্যতের যুদ্ধ যদি স্টেলথ ভার্সেস নন স্টেলথ হয়ে যায়, তাহলে লড়াইটা অনেকটাই অসম হয়ে যেতে পারে। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় জিনিস বুঝিয়ে দেয়, আজ হয়তো বড় কোনো যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি আজ থেকেই নিতে হয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এই দেশগুলো খুব বড় শক্তি নয়, কিন্তু তারা অন্তত শুরু করেছে। তারা বুঝেছে দেরি করলে পরে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা নিজেদের সীমাবদ্ধতা জেনেও থেমে থাকেনি। যতটুকু পারছে সেইটুকু দিয়েই শুরু করেছে। কারণ একবার শুরু হয়ে গেলে ধীরে ধীরে সেই শক্তি বাড়ানো যায়, কিন্তু যদি শুরুই না হয় তাহলে পিছিয়ে পড়া ছাড়া আর কিছু করার থাকে না। এখন ভারতের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি এই দৌড়ে সময় মতো নামতে পারব, নাকি যখন চারপাশের দেশগুলো স্টেলথ প্রযুক্তিতে এগিয়ে যাবে তখন আমরা শুধু দেখেই যাব? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতে ভারতের নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।